ওয়েলকাম টু মাই ক্লাস। আমি প্রদ্যুৎ। দেখো আজকে আমি তোমাদের করাবো ক্লাস 7 এর গণিত বিষয়ের কোষে দেখি 16। কোষে দেখি 16-এ আজকে তোমাদের করাবো। দেখো 5 নম্বর দাগ, 6, তারপরে এদিকে দেখো আছে 7 নম্বর দাগ এবং 8 নম্বর দাগ। প্রত্যেকটা অঙ্ক আমি খুব সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা শেষ পর্যন্ত ভিডিওতে সঙ্গে থাকো, আশা করি বুঝতে পারবে। তো দেখো কোষে দেখি 16-এ কি অঙ্ক আছে। এখানে আছে দেখো দ্বিস্তম্ভ লেখো। এর আগের ভিডিওতে কিন্তু আমি 1 থেকে এই 4 নম্বর দাগ পর্যন্ত প্রত্যেকটা অঙ্ক করে দিয়েছি। যারা দেখোনি, ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক থাকবে, দেখে নিতে পারবে, বা এই ভিডিও শেষে যে এন্ড স্ক্রিন আসছে সেখানেও লিঙ্ক থাকবে, সেখান থেকে দেখে নিতে পারবে। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো দেখো এখানে কি আছে, আমরা প্রথমেই করব 5 নম্বর দাগ থেকে। কি বলছে 5 নম্বর দাগ দেখা যাক। বলছে দেখো, আমি আমার শ্রেণীর 50 জন ছাত্রছাত্রীর সাদা, লাল, সবুজ, নীল ও কালো রঙের মধ্যে কোন রংটা পছন্দ তার তালিকা তৈরি করি ও স্তম্ভ লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করি। দেখো এখানে লেখা আছে নিজে করি, অর্থাৎ যে ছকটা আমরা দেখতে পাচ্ছি উপরে এরকম ছক আছে, ওই ছকটা কিন্তু যে তথ্যগুলো আমরা লিখবো সেটা আমরা নিজেরা লিখবো। বুঝতে পেরেছো? এখানে যেমন ছকে তথ্যগুলো দেয়া আছে, ওই ছকগুলো আমরা নিজেরাই নিজেদের ইচ্ছে মতো পূরণ করব। বুঝতে পেরেছো? আর কি করতে হবে না, পূরণ করার পরে স্তম্ভ লেখচিত্র তৈরি করব। দ্বিস্তম্ভ লেখো নয়, কিন্তু স্তম্ভ লেখো। স্তম্ভ লেখো মানে কি? দেখো স্তম্ভ লেখো হচ্ছে এরকম ছবি, যেখানে একটা করে পিলার থাকবে, প্রত্যেকটা বিষয় একটা করে। আর দ্বিস্তম্ভ লেখো কি? দেখো পাশাপাশি এরকম দুটো বিষয় যখন তুলনা করা হচ্ছে তখন তাকে দ্বিস্তম্ভ লেখো বলে। এর আগের ভিডিওতে কিন্তু আমি বিস্তারিত ব্যাখ্যা করে দিয়েছি কোনটা স্তম্ভ লেখো কোনটা দ্বিস্তম্ভ লেখো। ঠিক আছে? তো দেখো 5 নম্বর দাগের এই তথ্যের ভিত্তিতে দেখতে পাচ্ছি আমরা এখানে 50 জন ছাত্রছাত্রী আছে, তাই না? তো সেই অনুযায়ী দেখো আমি একটা আমার মতো করে অঙ্ক সাজিয়েছি, যেখানে 50 জন আছে। দেখো এখানে কি করেছি, ওপরে দেখতে পাচ্ছ রং কি কি আছে, সাদা, লাল, সবুজ, নীল, কালো, বইতে যেভাবে আছে। আর ছাত্রছাত্রীর সংখ্যা, মোট ছাত্রছাত্রীর সংখ্যা তোমরা দেখো বইতে কত বলেছিল, মোট ছাত্রছাত্রী 50 জন। আর যে রংগুলো দেয়া ছিল সাদা, লাল, সবুজ, নীল আর কালো। ঠিক আছে? তাহলে 50 জনকে আমি এইভাবে সাজিয়েছি। 8 জন সাদা পছন্দ করে, 12 জন লাল পছন্দ করে, 8 জন সবুজ পছন্দ করে, 10 জন নীল রং পছন্দ করে এবং 12 জন কালো রং পছন্দ করে। এইগুলো যোগ করলে না আমরা 50 পাবো। এই যে সংখ্যাগুলো আমি নিজের ইচ্ছে মতো বসিয়েছি, তোমরা এখানে তোমাদের নিজের ইচ্ছে মতো বসাতে পারবে, কিন্তু মোট সংখ্যা যেন 50 জন হয়, এটা কিন্তু খেয়াল রাখবে। ঠিক আছে? কারণ এখানে বলেছে ছাত্রছাত্রীর মোট সংখ্যা হচ্ছে 50 জন। ঠিক আছে? তো দেখো এখানে যে তথ্যগুলো আমি লিখেছি সেই অনুযায়ী স্তম্ভলেখ তৈরি করতে গেলে তোমরা নিশ্চয়ই জানো, এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি যে এরকম একটা এক্স অক্ষ টানতে হয় আর এদিকে একটা ওয়াই অক্ষ টানতে হয়। এই অক্ষর বিষয়টা আমি বিস্তারিত ব্যাখ্যা করে দিয়েছি আগের ভিডিওতে। তো দেখো এই দিকে যে দাড়িটা টেনেছি এটা কিন্তু এইদিকে তীর চিহ্ন দেয়া থাকবে, আর উলম্ব দিকে যেটা সেটাও কিন্তু তীর চিহ্ন দেয়া থাকবে। কারণ কি বলতো, এই দিকেও আমি অসীম পর্যন্ত বাড়াতে পারি আর এটাও কিন্তু আমরা অসীম পর্যন্ত বাড়াতে পারি, এটা বোঝাচ্ছে এই তীর চিহ্নর মাধ্যমে। ঠিক আছে? আর যে বিষয়টা এখানে দেয়া থাকবে, দেখো রং কি কি আছে, প্রথমে যে বিষয়টা দেয়া থাকবে সেটা সবসময় মাথায় রাখবে, সেটা আমরা এই অনুভূমিক দিকে লিখব। বুঝতে পেরেছো? তাহলে ছকের দেখো প্রথমে কি দেয়া রয়েছে, রং, সেটা সাদা, লাল, সবুজ, নীল আর কালো। সেটা দেখো আমি এই উলম্ব দিকে, এই উলম্ব বলছি, অনুভূমিক দিকে লিখেছি দেখো সাদা, লাল, সবুজ, নীল এবং কালো। আর একটা বিষয় কি, দ্বিতীয় ক্ষেত্রে যেটা থাকবে সেটা আমরা সবসময় উলম্ব অক্ষে লিখব। এখানে দ্বিতীয় ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি, ছাত্রছাত্রীর সংখ্যা। দেখো আমি উলম্ব অক্ষে ছাত্রছাত্রীর সংখ্যা লিখেছি, আর এদিকে তীর চিহ্ন দিয়েছি ছাত্রছাত্রীর সংখ্যা লিখে, আর এদিকে দেখো রং লিখে তীর চিহ্ন দিয়েছি। অর্থাৎ এদিকটা রং বোঝাচ্ছে আর উলম্ব দিকে কি বোঝাচ্ছে, ছাত্রছাত্রীর সংখ্যা বোঝাচ্ছে। ঠিক আছে? এবারে দেখো, এইবারে আমরা ছকটা দেখব, দেখব যে সর্বোচ্চ সংখ্যা আমাদের কত আছে ছাত্রছাত্রীর। দেখো এখানে সর্বোচ্চ সংখ্যা দেখতে পাচ্ছি 12 আছে, তাই না? তাহলে আমরা এখানে মোটামুটি 12টা ঘর যদি কাটি, যেহেতু সংখ্যাটা আমাদের ছোটই আছে সেজন্য আমরা 12টা ঘর এরকম করে কেটে নিতে পারবো। ঠিক আছে? তো দেখো আমরা এখানে এই যে প্রত্যেকটা সেন্টিমিটারকে 2 ভাগে ভাগ করে এক একটা একক ধরছি। দেখো এখানে এই একটা,
এরকম করে তোমরা স্কেল ধরে ভাগ করে নিতে পারবে, প্রত্যেকটা ভাগ যেন সমান হয় সেটা খেয়াল রাখবে। ঠিক আছে, এরকম করে আমি ভাগ করে নিচ্ছি স্কেল ধরে। দেখতে পাচ্ছ তোমরা, প্রত্যেকটা সমান যেন, প্রত্যেকটা ঘর যেন একই রকম হয় সেটা খেয়াল রাখতে হবে। তাহলে এই জায়গাটা যেখানে এই এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, এই দুটো অক্ষ মিলে যায়, সেই মিলিত বিন্দুকে আমরা মূল বিন্দু বলি, যাকে আমরা শূন্য, এখানে এই জায়গাটা হচ্ছে শূন্য। বুঝতে পেরেছ? এক্স এর জায়গাও শূন্য, ওয়াই এর জায়গাও এখানে শূন্য। আচ্ছা, এবারে দেখো আমাদের প্রত্যেকটা জায়গাকে আমরা 1, 2, 3 করে লিখবো। এখানে যেহেতু সর্বোচ্চ আমাদের ছাত্রছাত্রীর সংখ্যা কত, 12, তাহলে দেখো এখানে আমরা লিখবো 1, এটা লিখবো 2, এটা 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, দেখো আমি দুটো বেশি টেনেছি, 13, এটা 14। ঠিক আছে, 12 পর্যন্ত টানলেই কিন্তু হবে, কোনো অসুবিধা নেই। আমি পেন দিয়ে লিখছি, তোমরা কিন্তু অবশ্যই এই ছবিগুলো পেন্সিলের সাহায্যে করবে। পেন দিয়ে করছি এ কারণেই যাতে ভিডিওতে স্পষ্ট দেখা যায়। ঠিক আছে, এবারে দেখো, এবারে আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় কি করতে হবে বলতো, স্কেল। দেখো এখানে আমরা একটু এই ছবিটার ডান দিক করে উপরে স্কেল কথাটা অবশ্যই লিখব। স্কেল মানে আমরা এই যে উলম্ব অক্ষে এক একটা এককে কি ধরছি সে বিষয়টা লিখে নেব। দেখো এইদিকে আমি কি করেছি, ছাত্রছাত্রীর সংখ্যা উলম্ব অক্ষে, তাহলে 1 একক সমান আমাদের মোট সর্বোচ্চ যে ছাত্রছাত্রীর সংখ্যা সেটা হচ্ছে 12, তাই না? তাহলে 1 একক সমান আমরা ধরছি একজন ছাত্রছাত্রী। তাহলে স্কেলে আমরা লিখব 1 একক সমান একজন ছাত্র ছাত্রী। ঠিক আছে, এটা আমরা লিখে দেব। এবারে যেহেতু দ্বিস্তম্ভ লেখ নয় এটা, সেই জন্য আলাদা করে যে দুটো বিষয় আমরা পাশাপাশি টানি তাকে আইডেন্টিফাই করার জন্য আলাদা চিহ্নিত করি, সেটা এখানে কিন্তু করার কোনো প্রয়োজন নেই, যেহেতু একটি স্তম্ভ। দেখো এখানে এবারে কি বলছে, প্রথমটা দেখো, একটু উপরে ছবিটা খেয়াল করো, রং, প্রথম রং হচ্ছে সাদা, ছাত্রছাত্রীর সংখ্যা কত, 8 জন পছন্দ করে সাদা রংটি। তাহলে আমরা ছবিতে চলে আসো, দেখো এই জায়গা দেখতে পাচ্ছ সাদা, কজন পছন্দ করে, 8 জন। দেখো এখান থেকে 0 থেকে গুনতে শুরু করো, এই দেখো 8। বুঝতে পেরেছো? তাহলে 8-এর এখানটায় আমরা এরকম একটা দাগ নিয়ে নেব এবং এখানে একটা স্তম্ভ এঁকে দেব। তোমরা দেখতে পাচ্ছ এইভাবে একটা স্তম্ভ এঁকে দেবো। সবসময় খেয়াল রাখবে স্তম্ভগুলো যেন আকৃতিতে একই রকম হয়, অর্থাৎ কোনোটা মোটা হলো কোনোটা সরু হলো, এটা যেন কোনোভাবে না হয়, তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগবে না, সেটা বাঞ্ছনীয়ও নয়, সেটা সবসময় খেয়াল রাখবে। এবার দেখো লাল রং, লাল রং দেখো তো ছকে কি আছে, লাল রং দেখতে পাচ্ছ, ছাত্রছাত্রীর সংখ্যা 12, অর্থাৎ 12 জন ছাত্রছাত্রী লাল রং পছন্দ করে। তাহলে আমরা নিচে চলে আসি, দেখো লাল রং 12 জন কোথায় দেখি, 12 সংখ্যাটা এই যে দেখতে পাচ্ছ 12। তাহলে তোমরা এইভাবে স্কেলটাকে ধরবে, এই যে রেখাটা আছে তার সমান্তরাল করবে, সমান্তরাল করে এই 12 বরাবর এই লাল সোজাসুজি উপরে চলে যাবে, এই 12 জায়গায় এই জায়গাটা একটা পয়েন্ট দিয়ে নেবে। দেখতে পাচ্ছ এই ছোট্ট করে পয়েন্ট দিয়ে নিয়েছি, মানে এই পর্যন্ত আমি টানবো। বুঝতে পেরেছো? তাহলে দেখো এই জায়গাটায় এই যে দেখতে পাচ্ছ, এই যে এখানটায় বসিয়ে এইভাবে একটা স্তম্ভ, ঠিক আগে যে স্তম্ভ করেছি যেমন আকৃতি সেরকমই আকৃতি বিশিষ্ট একটা স্তম্ভ এঁকে দেব। ঠিক আছে, এইভাবে টেনে দেব। তাহলে দেখতে পাচ্ছ লাল রং কতজন, 12 জন, ছবি দেখেই আমরা বলতে পারছি। এবারে দেখো সবুজ রং, খুবই সহজ, একবার করলেই কিন্তু তোমরা সহজে নিজেরাই করতে পারবে। দেখো সবুজ রং কতজন পছন্দ করে ছাত্রছাত্রী, 8 জন। তাহলে নিচে চলে আসি, দেখো 8 জন আমরা আগেই টেনে রেখেছি, তাহলে সবুজ রং এই বরাবর চলে এসো, এই 8 আমরা পয়েন্ট দিয়ে নিয়েছি। তাহলে এখানটায়ও একটা স্তম্ভ আমরা তৈরি করে দেব, একই আকৃতি বিশিষ্ট একটা স্তম্ভ। ঠিক আছে, এই দেখো তৈরি করে দিলাম। এবারে কি আছে, নীল রং, নীল রং দেখো তো কি বলছে, নীল রং 10 জন ছাত্রছাত্রী পছন্দ করে। তাহলে আমরা ছকে চলে আসি, নীল রং 10 কই, দেখো এই যে 10, তাহলে এই বরাবর চলে আসো, এই যে হচ্ছে পয়েন্ট দিয়ে নিলাম, এখানে এইভাবে একই আকৃতি বিশিষ্ট
আগের মতো সমান করে আমরা স্তম্ভ এঁকে দেব। ঠিক আছে, এবারে কি আছে দেখো, এবারে আছে কালো রং। উপরে চলে যাও ছকে, কালো রং দেখতে পাচ্ছ 12 জন ছাত্রছাত্রী পছন্দ করে। তাহলে নিচে দেখো 12 কোথায় আছে, এই যে 12, তাই না? তাহলে এই যে 12 আমরা একেই রেখেছি, এই বরাবর চলে এসো, এই যে পয়েন্ট দিয়ে নিলাম। তাহলে এখানেও একটা স্তম্ভ এঁকে দেব। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এবারে এই স্তম্ভগুলোকে আমরা যে কোনো একটা ডিজাইন করে দিতে পারি বা নাও করতে পারি, কোনো অসুবিধা নেই, বা প্রত্যেকটাকে আলাদা আলাদা ভাবেও ডিনোট করতে পারি। ঠিক আছে, যে এটা এরকম করেছি বলে এটা এরকম করে দিলাম, প্রত্যেকটা একই রাখা যায় আমরা প্রত্যেকটাকে, কারণ এগুলো তো কারোর সঙ্গে কারোর তো আলাদা করার প্রয়োজন নেই, প্রত্যেকটা ক্ষেত্রে একটাই স্তম্ভ। তাহলে কিন্তু আমরা ফাঁকাও রাখতে পারি বা এরকম যে কোনো একটা চিহ্ন দ্বারা চিহ্নিত করে দিতে পারি। ঠিক আছে, তো এই হয়ে গেল স্তম্ভ চিত্র রেডি। তাহলে এটা কিন্তু দ্বিস্তম্ভ চিত্র নয়, এটা কিন্তু স্তম্ভ চিত্র। তাহলে নিচে আমরা এরকম একটা স্তম্ভ চিত্র লিখে সেটা একটা বক্সের মধ্যে রেখে দিতে পারি, আরো তাহলে ভালো হয় অঙ্কটা। বুঝতে পেরেছো? তাহলে 5 নম্বর দাগেরটা আমরা নিজেরাই কিন্তু এই ছকটা তৈরি করেছি নিজের ইচ্ছে মতো সংখ্যা দিয়ে, এবং সেটাকে আমরা এইভাবে স্তম্ভ চিত্র তৈরি করেছি। ঠিক আছে, এবারে আমরা চলো করব 6 নম্বর দাগের অঙ্কটা। তো 6 নম্বর দাগের অঙ্কটা কি বলছে দেখে নেওয়া যাক আগে। বলছে, তরাই তারাপদ উচ্চ মাধ্যমিক বিদ্যা মন্দিরে গত 4 বছরের ও এই বছরের ছাত্রছাত্রীদের সংখ্যার তালিকা তৈরি করে নিচে লিখলাম। তাহলে গত 4 বছর আর এই বছর মোট কত বছর? 5 বছর। দেখো তো 1 2 3 4 5 বছর, তাই না? তো এই তথ্য দ্বিস্তম্ভ লেখচিত্রে প্রকাশ করি। তাহলে এটা হচ্ছে দ্বিস্তম্ভ লেখো। আর কি বলছে, সময়ের সাথে সাথে ছাত্রছাত্রীদের শিক্ষার হার জানি। তাহলে সময়ের সাথে সাথে ছাত্রছাত্রীদের শিক্ষার হার, এটা আর একটা প্রশ্ন। আর কি বলছে, ছাত্রদের তুলনায় ছাত্রীরা কতটা শিক্ষায় এগিয়ে আছে বা পিছিয়ে আছে তা হিসাব করি। তাহলে দেখো, প্রথমে আমরা দ্বিস্তম্ভ লেখ করব, তারপরে সময়ের সাথে সাথে এটা হচ্ছে 2 নম্বর প্রশ্ন, এই দ্বিস্তম্ভ হচ্ছে 1 নম্বর প্রশ্ন, আর ছাত্রদের তুলনায় ছাত্রীরা কতটা শিক্ষায় এগিয়ে আছে বা পিছিয়ে আছে এটা হচ্ছে 3 নম্বর প্রশ্ন। ঠিক আছে, প্রথমে আমরা কি করব, দ্বিস্তম্ভ লেখ তৈরি করব। কার নিরিখে বলো তো? এই যে ছকটা দেয়া আছে সেই অনুযায়ী। তো এখানে দেখো খেয়াল করে, প্রথমে আছে বছর 2009, 2010, 2011, 12, 13, এবং নিচে আছে ছাত্র এবং ছাত্রী। ছাত্ররা কি করেছে, উচ্চ মাধ্যমিক বিদ্যা মন্দিরে গত 4 বছর এবং এবছরের ছাত্রছাত্রীদের সংখ্যার তালিকা, কতজন করে ছাত্রছাত্রী পড়ে বিদ্যালয়ে সেই যে সংখ্যা। তাহলে ছাত্র পড়ে দেখো 628, ছাত্রী এত, ছাত্র ছাত্রী এইভাবে পরপর দেয়া আছে। তাহলে আমি প্রথমেই বলেছি যে প্রথমে যে বিষয়টা দেয়া থাকে সেটা আমরা কোথায় লিখি না, অনুভূমি কক্ষে লিখি। তারপরে যে দুটো বিষয়ের তুলনা করে লিখতে হয়, দ্বিস্তম্ভ লেখো যে দুটোকে তুলনা করে লিখবো, এখানে দেখতে পাচ্ছি দুটি বিষয় ছাত্র এবং ছাত্রী, সেই দুটো কোন দিকে লিখি, সেই দুটো কি করব, উলম্ব অক্ষে লিখি। তাহলে এই বিষয় দুটো হচ্ছে উলম্ব অক্ষে, আর অনুভূমিক অক্ষে কি করবো, এই বছরটা লিখবো। বুঝতে পেরেছো? তাহলে এই অনুযায়ী দেখো, আমি একটা এই যে অক্ষর টেনে রেখেছি, সেখানে কি লিখেছি 6 নম্বর দাগের, দেখো, প্রদত্ত তথ্য দ্বারা প্রস্তুত দ্বিস্তম্ভ চিত্র। প্রদত্ত তথ্য মানে, প্রদত্ত মানে যেটা দেওয়া আছে। কোথায় দেওয়া আছে না, এই 6 নম্বর প্রশ্নে দেওয়া রয়েছে। সেই যে তথ্য এই ছকের মধ্যে দেওয়া রয়েছে সেই অনুযায়ী আমরা একটা দ্বিস্তম্ভ লেখ বা চিত্র তৈরি করব, সেজন্য লিখেছি প্রদত্ত তথ্য দ্বারা প্রস্তুত দ্বিস্তম্ভ চিত্র। বুঝতে পেরেছো? এবারে দেখো, অক্ষটা আমি টেনেই রেখেছি। এদিকে এক্স অক্ষ বা অনুভূমিক অক্ষে কি লিখেছি, দেখো সালগুলো লিখেছি 2009, 10, 11, 12, 13। ঠিক আছে, এবারে উলম্ব অক্ষে এদিকে কি, এগুলো হচ্ছে বছর, বছর দিয়ে দেখো এইদিকে আমি তীর চিহ্ন দিয়েছি, মানে এদিকটা বছর বোঝাচ্ছে। আর উলম্ব অক্ষে কি, উলম্ব অক্ষে ছাত্রছাত্রীর সংখ্যা। এর আগেই আমি বলেছি যে নিচে যে দুটো বিষয় দেয়া থাকে সেটা কিন্তু উলম্ব অক্ষে লিখতে হয়, তো সেটাই আমি দেখো উলম্ব অক্ষে লিখেছি। এবারে আমাদের মূল একটা বিষয়, সেটা হচ্ছে স্কেল। স্কেল আমরা কি ধরবো, দেখো আমরা যে ছবিটা আছে এখানে, সেখানে ডান দিকে এখানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এটা কিন্তু অবশ্যই তোমরা লিখবে, স্কেল সেটা কত ধরবো।
ভালো করে ছকটা খেয়াল করো তো, এখানে সর্বোচ্চ সংখ্যা কত আছে? সর্বোচ্চ সংখ্যা দেখতে পাচ্ছি 709 আছে, তাই না? তো 709 আমাদের কমপক্ষে 709 পর্যন্ত যেতে হবে। তাহলে যদি আমরা 1 থেকে ধরি, যদি প্রত্যেকটা একক সমান বা 1 একক সমান 50 জন ছাত্রছাত্রী ধরি, তাহলে কিন্তু মোটামুটি আমাদের যে বিষয়টা সেটা আমরা করে ফেলতে পারবো। তাহলে দেখো আমরা এখানে লিখছি স্কেলে 1 একক সমান 50 জন ছাত্র ছাত্রী। ঠিক আছে। আর একটা বিষয় কি করতে হবে গুরুত্বপূর্ণ, যে এখানে দুটি বিষয় আছে, ছাত্র এবং ছাত্রী, সে দুটো আলাদাভাবে যে আমরা দ্বিস্তম্ভ লেখ তৈরি করব বা চিত্র তৈরি করব, আলাদাভাবে চিহ্নিত করতে হবে তো কোনটা ছাত্র কোনটা ছাত্রী, তাই না? সেটাও কিন্তু আমাদের লিখতে হবে। এখানে দেখো এইভাবে একটা ছোট বক্স, দুটো বক্স আমরা পরপর করব, করে ধরো প্রথমটাকে আমরা এইভাবে চিহ্নিত করলাম আর পরেরটাকে এরকম ডট ডট দিলাম। তাহলে প্রথমটা হচ্ছে বোঝাচ্ছে ধরো ছাত্র এবং পরেরটা বোঝাচ্ছে ছাত্রী। ঠিক আছে। এই বিষয় গুলো কিন্তু অবশ্যই আমাদের অঙ্কের আগে করে নিতে হবে। এবারে দেখো আমরা 1 একক সমান কত ধরেছি বলো? 50 জন। এবারে কি করবো বলো তো? আমরা স্কেল নেব। স্কেল নিয়ে দেখো হাফ সেন্টিমিটার সমান 1 একক আমরা এইভাবে দাগ টানছি, প্রত্যেকটা দাগ যাতে সমান হয় স্কেল ধরে করলে ভালো হয়। দেখতে পাচ্ছ এখানে এই সংখ্যাটা আছে 8, আর এখানে দেখতে পাচ্ছ 0 থেকে শুরু, 8 মানে কি 800 পর্যন্ত আমরা টানতে পারবো। আমাদের দরকার 709 পর্যন্ত। তাহলে দেখো এইটা তো হচ্ছে 0, যেখানে দুটো অক্ষ মিলিত হয়েছে সেটা হচ্ছে 0, তাই না? তো এখানে আমরা এইভাবে স্কেলটাকে যদি ধরি, তাহলে দেখতে পাচ্ছ এই যে এক একটা হাফ সেন্টিমিটার সমান একটা একক ধরছি। এখানে এইভাবে স্কেল ধরে করলে কি হবে বলতো? প্রত্যেকটা গ্যাপ সমান হবে। ঠিক আছে। এইভাবে আমরা স্কেল দিয়ে প্রত্যেকটা জ্ঞান সমান করে করার চেষ্টা করব। এবারে 1 একক সমান আমরা এখানে কত ধরেছি? 50 জন। তাহলে এটা দেখো এখানটায় লিখবো 50, এটা হয়ে যাবে 100, এটা হবে 150, এটা হবে 200, তারপরে এটা হবে 250, তারপরে এটা হবে 300, এটা হবে 350, তারপরে 400, তারপরে 450, তারপরে হবে 500, তারপরে হবে বলো কত? 550, তারপরে 600, তারপরে 650, তারপরে হচ্ছে 700, তাই তো? তারপরে 750, তারপরে হচ্ছে 800। তো 800 পর্যন্ত টেনে নিলাম এইভাবে। তো দেখো এইবারে আমরা এই যে ছকটা খেয়াল করব, ভালো করে খেয়াল করো এখানে ছকে কি বলছে, সেই অনুযায়ী যে তথ্য এখানে আমরা পাবো সেই অনুযায়ী আমরা কি করব, এই ছকে পুট করব। তো প্রথমেই দেখো বছর কি বছর? 2009। 2009-এ ছাত্র কতজন ছিল? 628 জন, আর ছাত্রী ছিল 312 জন। তাহলে 2009 সাল এখানটায় খেয়াল করো, 2009 ছাত্র কত? ছাত্র হচ্ছে 628 জন। তাহলে এখানে 600 কোথায় দেখো তো? এই যে 600 আর এই 50, তাহলে 600 আর 50-এর মাঝ বরাবর হচ্ছে 625, আমাদের দরকার হচ্ছে 628, তাহলে মাঝখানের থেকে একটু ওপরে, ঠিক এই পজিশনে। বুঝতে পেরেছো? মাঝ বরাবর নিলেও অসুবিধে নেই। এখানে একটা পয়েন্ট আমরা নিয়ে নিলাম, এবারে স্কেলের সাহায্যে টেনে দেব। দেখো এখানে স্কেল নিলাম। একটা বিষয়, প্রত্যেকটা ক্ষেত্রে যদি তোমরা এখানটায় 3টে করে পয়েন্ট করে নাও তো খুব ভালো হয়, কারণ দ্বিস্তম্ভ লেখো তো এখান থেকে একটা উঠবে এখান থেকে একটা উঠবে এরকম উঠবে, তাহলে দুটো করে ভাগ হচ্ছে, তাহলে 3টে করে পয়েন্ট প্রত্যেক ক্ষেত্রে তোমরা এখানটায় করে নিতে পারো। তাহলে কি হবে? প্রত্যেকটা স্তম্ভ কিন্তু একই আকৃতি বিশিষ্ট হবে। দেখো আমি 3টে করে পয়েন্ট প্রত্যেকটা সালের উপরে এরকম করে নিচ্ছি, একই গ্যাপ মেনটেন করে। তো দেখো আমরা এই পয়েন্ট নিয়েছি 628, তাহলে প্রথম এই পয়েন্ট থেকে ধরে এই পর্যন্ত একটা ধরবো, ধরে এইভাবে টেনে দেবো। ঠিক আছে। আচ্ছা, এখান থেকে এইরকম নিয়ে এই টেনে দিলাম। এবারে দেখো এইবারে কি বলছে? 628, আর ছাত্রী বলেছিল কত? ছাত্রী বলছে 312। তাহলে 312টা খেয়াল করো তো, এই দেখো 300 আর এই 50, তাহলে 350 আর 350-এর মাঝ বরাবর হচ্ছে 325। দেখো এই 325 তার থেকে একটু কম, মানে এইরকম জায়গা, তাই না? তো এরকম জায়গায় চলে এসো এই যে, তাহলে এই জায়গাতে চলে এসে আমরা এইভাবে একটা টেনে দেবো। এটা কিন্তু গ্রাফ পেপারে
করলে একেবারে সঠিক হয়। তো যদি খাতাতে করতে হয় তাহলে এইভাবেই করতে হবে। এবারে দেখো 2010 সাল, 2010 সালে দেখতে পাচ্ছ যে ছাত্র কত আছে, 536 জন, তাই না? তাহলে 536 মানে চলে এসো, 536 কোথায়, তো 500 আর 550, তাহলে 500 আর 550-এর মাঝ বরাবর হচ্ছে 525, তাহলে 536 মানে কি 525-এর থেকে একটু বেশি, তার মানে এরকম জায়গায়, বুঝতে পারছো? তাহলে হাফের থেকে একটু বেশি নেব, তাহলে এই বরাবর এখানে চলে এসো, এই যে পয়েন্ট নিলাম, ঠিক আছে? পয়েন্ট নিয়ে আমরা স্কেলের সাহায্যে টানবো। দেখো এখানে নিচেও পয়েন্ট করে রেখেছি, তাহলে এই দুটো পয়েন্ট একসঙ্গে ধরে সবসময় খেয়াল রাখবে স্তম্ভগুলো যেন সোজা হয় আর যেন একই আকৃতি বিশিষ্ট হয়। তো এইভাবে হাত দিয়ে ধরে, তো এটাও টেনে নেব আমরা। দেখো খুবই সহজ, কোনো এখানে জটিলতা নেই। তারপরে দেখো এখানে কি আছে, 536 হলো আর 415, তাই না? তাহলে 415, দেখো 400 কই, এই যে দেখো 400, তাহলে 400 থেকে একটু বেশি হচ্ছে 415, এই যে একটু বেশি নিয়ে আমরা 415 এখান থেকে এঁকে নিই, এই যে দাগ দিয়ে দিলাম আর স্কেল দিয়ে টেনে দেবো। দেখো এইভাবে স্কেল দিয়ে টেনে দেবো, ঠিক আছে, হয়ে গেল। এবারে 2011 সাল, 2011 সালটা খেয়াল করো ছবিতে, 2011-তে ছাত্র হচ্ছে 709, তাহলে 700 কোথায়, দেখো তো 700, এই দেখো 700, তাহলে 709 মানে 700 থেকে একটুখানি বেশি নিলেই হয়ে যাবে, তাহলে এই বরাবর চলে এসো, 709 মানে এই বিন্দু, তাই তো? তো স্কেলটা নিয়ে আমরা এটা টেনে দেব। তো এই পয়েন্টে করে রেখেছিলাম নিচে, ওখান থেকে ধরে সোজাসুজি করার চেষ্টা করে আমরা একটা টেনে দিলাম। এবারে এটাও টেনে দিই, ঠিক আছে। এবারে কি আছে দেখো, 2011-তে ছাত্রী কত, 2011-তে দেখো ছাত্রী হচ্ছে 384 জন, তাহলে 384 মানে 350-এর বেশি। দেখো এই যে 300, 350 আর 400, তাহলে 350 আর 400-এর মাঝ বরাবর হচ্ছে 375, তাহলে মাঝ বরাবর থেকে একটু বেশি 384, ঠিক আছে, এই বরাবর, এই যে, তাহলে এই যে পয়েন্ট পেলাম, তাহলে এখান থেকে আমরা টেনে দেব, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল 2011 সালে। এবার 2012-তে চলে এসো, 2012 কি বলছে দেখো তো, 2012 সালে ছাত্র হচ্ছে 655, তাহলে 655 কই, দেখো 600, এই যে 50, তারপরে 55 মানে 650-এর থেকে একটু বেশি নিলেই হয়ে যাবে, তো 650-এর একটু বেশি নিয়ে আমরা ডান দিকে চলে আসবো, এই বরাবর এই পয়েন্ট নেব, ঠিক আছে। তো এই নিচে যে পয়েন্ট আছে সেই বরাবর ধরে এই যে পয়েন্ট দেখতে পাচ্ছ এখানে আমরা এইভাবে টেনে দেব, ঠিক আছে। এটা কমপ্লিট করে নিই এইভাবে। এবারে কি আছে, এবারে আছে ছাত্রী, ছাত্রী কত 2012 সালে, দেখো 2012 সালে ছাত্রী হচ্ছে 510 জন, তাহলে 510 জন মানে 500 দেখতে পাচ্ছ, এই যে 500 থেকে 500 আর 550-কে যদি আমরা 5 ভাগে ভাগ করি, তাহলে প্রথম ভাগটা হচ্ছে 510, তাহলে 500 থেকে একটু বেশি আমরা নিয়ে নিচ্ছি 510, এই বরাবর চলে এসো, এই হচ্ছে 510। যদি স্কেল ধরো তাহলে এইভাবে দাগ দিতে হয় না, স্কেল ধরলে কিন্তু খুব সহজেই আমরা দাগটা পেয়ে যাব, দেখতে পাচ্ছ, এটা হয়ে গেল 510। এবারে কিভাবে স্কেল ধরে দেখো, আমি এটা দেখিয়ে দিচ্ছি। 2013 সালে, 2013 সালে কি বলছে, ছাত্র হচ্ছে 660, তাহলে ছাত্র 660, তাহলে 600, এই যে দেখো 650 আর 700, 650 আর 700-কে যদি সমান 5 ভাগে ভাগ করি, তাহলে 650-এর পরের একবার একটা যদি ঘরে যাই তাহলে 660 হয়, তাহলে 600 থেকে একটা ঘর মোটামুটি সমান 5 ভাগে ভাগ করে একটু বেশি নিলেই কিন্তু 660 হয়ে যাবে। দেখো এইভাবে যদি আমরা স্কেল ধরি এই যে নিচের লাইনের সঙ্গে সমান্তরাল করে, তাহলে সহজেই এই পয়েন্টের বরাবর ওপরে এখানে একটা পয়েন্ট এরকম নিয়ে নিতে পারবো, যেটা 660, বুঝতে পারছো কিভাবে স্কেল ধরে করতে হয়। দেখো এই যে পয়েন্ট, তাহলে এখানটায় বসিয়ে
সোজা রেখে এইভাবে টেনে দেবো। ও বেশি হয়ে গেল, এই বরাবর হবে, এই বরাবর হবে, ঠিক আছে। স্কেলের ভিতর দিয়ে দেখা যায়নি বিষয়টা, এই যা, এটা হবে না। আচ্ছা, তাহলে এবারে কি হচ্ছে, 613 2013 সালে, 2013 সালে এবার দেখো ছাত্রী, ছাত্রী কত, 629। তাহলে 629 কই দেখো তো, এই দেখো 600 আর এই 50, তাহলে 600 আর 50-এর মাঝ বরাবর হচ্ছে 625, তাই না? তাহলে 625 থেকে একটুখানি বেশি, মানে মাঝ বরাবর থেকে একটু বেশি হচ্ছে 629। তাহলে এটাকেও আমরা এইভাবে সমান্তরাল করে ধরবো, সমান করে, দেখো এই যে নিচের দাগের সঙ্গে সমান্তরাল করে আমাদের ধরতে হবে, ঠিক আছে। সমান্তরাল করে ধরে আমরা এখানে একটা পয়েন্ট নিয়ে নিই, ঠিক আছে। তাহলে এখানে এই বরাবর টেনে নিয়ে আমরা নিচের সঙ্গে জুড়ে দিই, তাহলেই হয়ে যাবে, এই যে। আশা করি বুঝতে পেরেছো। পেন্সিল দিয়ে যেহেতু তোমরা করবে, সেই জন্য একটু মোছামুছি সুযোগ থাকবে, আমি পেন দিয়ে করছি। যাই হোক, এবারে আমাদের কিন্তু স্তম্ভ বা দ্বিস্তম্ভ লেখ কিন্তু কমপ্লিট হলো, আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো ছাত্র কি যারা চিহ্নিত করেছিলাম, এই যে যেভাবে চিহ্নিত করেছিলাম আমরা সেইভাবে এটাকে টেনে দিই। তাহলে প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে ছাত্র, সেটা কিন্তু আমরা এইভাবে চিহ্নিত করছি। এমন ভাবে চিহ্নিত করবে যেগুলো কিন্তু খুব সহজে চিহ্নিত করা যায়, সেরকম ভাবেই করবে। বেশি জটিলতার দিকে বা বেশি ডিজাইন করার কোনো প্রয়োজন নেই। এবারে দেখো ছাত্রী কি, ছাত্রী হচ্ছে এরকম ডট 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 দিয়ে দেবে এরকম করে, ঠিক আছে। এরকম করে এটাকে কমপ্লিট করে দেওয়া হলো। তাহলে দ্বিস্তম্ভ লেখ কিন্তু আমাদের কমপ্লিট হয়েছে। এইবারে যে প্রশ্ন আমাদের এখানে ছিল, দ্বিতীয় প্রশ্ন দেখো, দ্বিস্তম্ভ লেখ 1 নম্বর ছিল, 2 নম্বরে কি ছিল, সময়ের সাথে সাথে ছাত্রছাত্রীদের শিক্ষার হার জানি। তাহলে 2 নম্বর বিষয়টা আমাদের করতে হবে, সময়ের সাথে সাথে ছাত্রছাত্রী। দেখো সময়ের সাথে সাথে মানে 2009 সালে, 2010, 11, 12, 13 এইভাবে ছাত্রছাত্রীর সংখ্যা কিভাবে বেড়েছে তার হার কিন্তু আমাদের জানতে হবে। তাহলে আমরা এটাকে এইভাবে কিন্তু লিখতে পারি। দেখো, তাহলে প্রথমে আমরা 2009 সালে আসবো, তাহলে লিখবো 2000, আমরা এটাকে অন্য কালি দিয়ে ব্যবহার করছি, 2009 সালে মোট ছাত্রছাত্রী সমান, 2009 সালে দেখো 628 যোগ 312, ঠিক আছে। কত হচ্ছে দেখো তো, 8 আর 2 10 শূন্য, হাতে থাকে 1, 11 একে 2 আর 2 4, আর 6 আর 3 কত 9, 940 জন, এত জন। আচ্ছা 2010-এ চলে আসি, 2010 সালে মোট ছাত্রছাত্রী কত হচ্ছে বলো তো, 2010-এ 536 জন যোগ 415, 415 যোগ করলে কত হচ্ছে, 6 আর 5 11, 11 1 হাতে 1, 11 একে 2, 3 আর 2 5, আর এদিকে 4 আর 5 9, তাহলে 951 জন। তারপরে 2011, দেখো 2011 সালে মোট ছাত্রছাত্রী সমান, 2011 সালটা দেখো এখানে, 2011 709 যোগ 384, তাহলে কত হচ্ছে, 9 আর 4 13, 13 3 হাতে 1, 8 একে 9, 9 আর 0, তাহলে 9ই থাকছে, 7 আর 3 10, তাহলে 1093 জন। 2012 সাল, দেখো 2012 সালে মোট ছাত্রছাত্রী কত হচ্ছে বলো তো, 2012 সালে দেখো 655 যোগ 510, 510 দুটো যোগ করলে কত হচ্ছে, 5 আর 0 মানে 5, আর এদিকে 5 আর 1 6, 6 আর 5 11, তাহলে 1165 জন। এবারে একটাই সাল বাকি, 2013 সালে মোট ছাত্রছাত্রী, 2013 সাল দেখো 660, তাহলে 660 যোগ 629, 629 দুটো যোগ করলে কত হচ্ছে, 9 আর 0 9, 2 আর 6 হচ্ছে 8, আর 6 আর 6 12, তাহলে 1289 জন। তাহলে এই যে
সময়ের সাথে সাথে দেখে কি বলছে, সময়ের সাথে সাথে ছাত্রছাত্রীদের শিক্ষার হার জানি। তাহলে সময়ের সাথে সাথে তোমরা দেখতে পাচ্ছ 2009 সালে ছিল 940, তারপরে 951, তারপরে 1093, তারপরে 1165, তারপরে 1289। যত সময় এগিয়েছে তত কিন্তু ছাত্রছাত্রীর সংখ্যা বেড়েছে, তাই না? ক্রমাগত কিন্তু বেড়েছে। তাহলে আমরা লিখতে পারি উত্তরে, অতএব সময়ের সাথে সাথে কি বলছে, ছাত্রছাত্রীদের শিক্ষার হার, যেভাবে প্রশ্ন করেছে সেইভাবেই লিখবো। ছাত্র ছাত্রীদের শিক্ষার হার বৃদ্ধি পেয়েছে, তাই না? বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 2 নম্বরের যে পার্ট, তার কিন্তু উত্তর আমরা করে ফেলেছি। এইবারে কি বলছে দেখো, বলছে 3 নম্বরে ছাত্রদের তুলনায় ছাত্রীরা কতটা শিক্ষায় এগিয়ে আছে বা পিছিয়ে আছে হিসাব করি। তোমরা যদি ছবিটা একটু খেয়াল করো তাহলেই দেখো, প্রথমটা ছাত্র, পরেরটা ছাত্রী, তাই না? ছাত্র ছাত্রী, ছাত্রীদের ক্ষেত্রে দেখো দ্বিতীয়টা ছাত্রী আস্তে আস্তে সময়ের সঙ্গে সঙ্গে প্রথম থেকে পরেরটা বেড়েছে, তার থেকে পরেরটা একটুখানি কমেছে, তারপরেরটা কিন্তু আবার দুটোতে অনেক অনেক বেড়ে গেছে। কিন্তু যদি ওভারঅল দেখা যায়, ছাত্রীরা প্রথমে যা ছিল তার তুলনায় শেষে দেখতে পাচ্ছি অনেক বেড়ে গেছে। কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই বা প্রত্যেকটা সালেই কিন্তু দেখতে পাচ্ছি ছাত্রীরা বাড়লেও তারা কিন্তু মোট যে ছাত্র সংখ্যা তার সমান বা তার থেকে বেশি কখনোই হয়নি। ছাত্রীরা কিন্তু ছাত্রদের তুলনায় পিছিয়েই আছে, তাই না? তাহলে আমরা যদি এখানটায় এইভাবে উত্তরটা লিখি তাহলে হয়ে যাবে, যেখানে কিভাবে জানতে চেয়েছে, ছাত্রদের তুলনায় ছাত্রীরা কতটা শিক্ষায় এগিয়ে আছে বা পিছিয়ে আছে। তাহলে আমরা লিখব ছাত্রদের তুলনায় ছাত্রীরা শিক্ষায় পিছিয়ে আছে, ঠিক আছে? এটা হয়ে গেল আমাদের উত্তর। তাহলে এখানে একটা অতএব দিয়ে দিই। দেখো কি বোঝালাম, যে ছাত্রীরা নিজেরা যদি শুধু ছাত্রীদের ধরা হয় তাহলে প্রথম থেকে পরেরটা বেড়েছে, তারপরেরটা একটু কমলেও তারপরেরটা কিন্তু দুটোতে আবার বেড়ে গেছে। কিন্তু যদি মোটের ওপরে দেখা যায় তাহলে দেখতে পাচ্ছ যে ছাত্রদের থেকে কোনো অংশে কিন্তু কোনো পিলারেই কিন্তু একসঙ্গে হয়নি বা বেশি হয়নি। ছাত্রদের অবস্থা দেখো, যা ছিল প্রথমে, তারপরে 2010 সালে কমেছে, আবার বেড়েছে, আবার কমেছে, আবার একই আছে প্রায়। কিন্তু ছাত্রীরা সেই তুলনায় কিন্তু অনেকখানি উন্নতি করেছে আগের থেকে, তাই না? প্রথমে যে অবস্থায় ছিল তার থেকে অনেক উন্নতি করেছে। কিন্তু ছাত্রদের কোনো অংশে কিন্তু কোনো জায়গাতে সমান হয়নি, বা ওই জন্য লেখা হয়েছে যে মোটের উপরেই কিন্তু ছাত্রদের তুলনায় ছাত্রীরা শিক্ষায় পিছিয়ে আছে। এইটুকু আমরা মোটের উপর লিখে দিলাম। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এটা হয়ে গেল 6 নম্বরের প্রশ্ন। এবারে দেখো আমরা করব 7 নম্বর দাগের অঙ্কটা। কি বলছে বলো, বলছে আমরা 6 জন বন্ধু প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষার পরে দলগতভাবে হাতে কলমে নতুন পদ্ধতিতে বিষয়গুলি আয়ত্ত করার চেষ্টা করেছি। মানে কি হয়েছে, প্রথম পর্যায়ক্রমিক, তোমাদের 3টে পর্যায়ক্রমিক পরীক্ষা হয়, তাহলে প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষার পরে কি করেছে 6 জন বন্ধু নতুন পদ্ধতি, দেখো কি বলছে, পরীক্ষার পরে দলগতভাবে 6 জন মিলে হাতে কলমে নতুন পদ্ধতিতে বিষয়গুলি আয়ত্ত করার চেষ্টা করেছে, মানে আরো বেটার করার জন্য ভালো করে পড়াশোনা শুরু করেছে। তাই দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষার পরে 2টি পরীক্ষায় পাওয়া শতকরা নম্বরের একটি তালিকা তৈরি করলাম। অর্থাৎ 2টি মানে কি, প্রথম এবং দ্বিতীয়। দেখতে পাচ্ছ আমার বন্ধু মানে কে কে আছে, 1 2 3 4 5 6 জন। আর প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষা, দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষা, প্রথম দেখো 45 ছিল, পরে 65 হয়েছে, একজনের 60 ছিল, 65 হয়েছে, 55 ছিল, 68 হয়েছে, সবার কিন্তু ভালো হয়েছে, তাই না? তো এই যে প্রথমে আমি কি বলেছি, তাহলে এই যে তথ্য, এই তথ্য অনুযায়ী আমাদের কি করতে হবে, দেখো নিচে লেখা আছে, দ্বিস্তম্ভ লেখচিত্র তৈরি করে নিজে নতুন পদ্ধতি কতটা উপকারী ও কার বেশি উন্নতিতে সাহায্য করেছে তার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করি।
সে ব্যাখ্যা আমরা পরে দেব। ঠিক আছে, আগে আমরা কি করব, একটা দ্বিস্তম্ভ লেখচিত্র তৈরি করব। তাহলে এখানে দেখো সব পার্সেন্টেজে দেয়া আছে। ঠিক আছে, তাহলে আমরা একটা জিনিস খেয়াল করব, যে স্কেলটা বানাবো না, সে স্কেলটা প্রথমে দেখো, প্রথমে আমরা এই যে প্রথমে যে বিষয়টা থাকে সেটা কোন দিকে করব, সেটা হচ্ছে অনুভূমিক দিকে করব। এই যে প্রথম আমার বন্ধু, সেটা কোন দিকে করব, অনুভূমিক দিকে করব। আর পরে যে দুটো বিষয় থাকে সেই দুটোকে তো আমরা পাশাপাশি তুলনা করে লিখি দ্বিস্তম্ভ চিত্রের মাধ্যমে। সেই দুটো বিষয় প্রথম এবং দ্বিতীয় পরীক্ষা, সেই দুটোকে করব আমরা উলম্ব দিকে, এই দিকে। বুঝতে পেরেছো? তাহলে এই দিকে গেল বন্ধু, আর এই দিকে গেল কি, এই দিকে গেল পরীক্ষা, উলম্ব দিকে। এবারে কি, এবারে যে স্কেল করব আমরা, সেখানে কি স্কেল ধরবো সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো এখানে আছে প্রত্যেকটা ম্যাক্সিমামই, দেখো এখানে 45 আছে, 65, 60, 65, 55, তারপরে দেখো 38 আর 68 বাদ দিলে এদিকে 60 আছে, 80 আছে, 70 আছে, দু চারটে বাদে কিন্তু ম্যাক্সিমামে কিন্তু 5-এর গুণিতকে আছে। বুঝতে পারছো? 5-এর গুণিতকে মানে কি, এই সংখ্যাগুলোকে 5 দ্বারা ভাগ করা যায়। তাহলে 1 একক সমান আমরা ধরবো যে 5%। বুঝতে পেরেছো? 1 একক হচ্ছে সমান আমরা লিখবো স্কেলে 5%। তো দেখো আমরা এই অনুযায়ী একটা আমি ছক আগেই কেটে রেখেছি। দেখো 7 নম্বর দাগে লিখেছি কি, প্রদত্ত তথ্য দ্বারা প্রস্তুত দ্বিস্তম্ভ চিত্র। প্রদত্ত তথ্য মানে যে ছকে তথ্য দেয়া রয়েছে সেই অনুযায়ী আমরা এই দ্বিস্তম্ভ চিত্রটা তৈরি করব। তাহলে দেখো এখানে যে অক্ষ আমি টেনে রেখেছি অনুভূমিক দিকে, এখানে তীর চিহ্ন দিয়েছি, আর এদিকে ওয়াই অক্ষ অর্থাৎ এই উলম্ব দিকে তীর চিহ্ন, মানে দুদিকেই বাড়ানো যাবে সেটা বোঝানোর জন্য। আর যেখানে দুটো অক্ষ মিলিত হয়েছে সেখানে আমরা শূন্য ধরি। ঠিক আছে, আর আমি কি বলেছি যে অনুভূমিক দিকে বন্ধুদের রাখবো। তাহলে দেখো সেই বন্ধুগুলোর নাম আমি লিখে নিয়েছি, সুমিত, রুমকি, জাহির, মেরি, জোসেফ এবং নাজরিন। এবং নিচে দেখো লিখেছি আমার বন্ধু। আমার বন্ধু লিখে এইদিকে আমরা তীর চিহ্ন দিয়েছি, মানে এইদিকে বন্ধুদেরকে লিখেছি, অনুভূমিক দিকে বন্ধুদেরকে লিখেছি, সেজন্য এদিকে তীর চিহ্ন। আর কি, এই উলম্ব দিকে আমরা পরীক্ষার যে পার্সেন্টেজ সেগুলো লিখবো, সেই জন্য দেখো পরীক্ষা লিখে তোমরা খাতাটাকে এইভাবে ধরে লিখবে, যখন লিখবে পরীক্ষা লিখে এইভাবে আমি তীর চিহ্ন দিয়েছি, মানে এদিকে পরীক্ষার পার্সেন্টেজ গুলো লিখবো। ওকে, আর কি গুরুত্বপূর্ণ সেটা আমরা এখানে লিখে নেব, যে স্কেল, যেখানে ছবি আঁকবে তার উপরে একদম মাথার দিকে স্কেল কথাটা লিখে নেবে। স্কেল আমরা কি ধরবো বললাম, যেহেতু সব 5-এর গুণিতকে আছে, তাহলে স্কেল লিখবো 1 একক, 1 একক সমান 5%। ওকে, 1 একক সমান 5%। আর কি, যেহেতু দ্বিস্তম্ভ চিত্র দ্বারা দুটো তুলনা করব, দুটো পরীক্ষার, দেখো এইদিকে আমরা পরীক্ষা উলম্ব অক্ষে লিখছি, তাহলে সেইগুলো কিন্তু আমাদের আইডেন্টিফাই করার জন্য দুটো চিহ্নিত করতে হবে। তাহলে দুটো বক্স এইভাবে পরপর আঁকবো। তাহলে বেশি জটিলতার মধ্যে না গিয়ে প্রথমটা এইভাবে করলাম, আর পরেরটা চিহ্নিত করার জন্য এরকম পয়েন্ট পয়েন্ট দিয়ে দিলাম। তাহলে প্রথমটা বোঝাচ্ছে প্রথম পরীক্ষা, প্রথম পরীক্ষা, আর পরেরটা বোঝাচ্ছে দ্বিতীয় পরীক্ষা, দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষা। আমি সংক্ষেপে দ্বিতীয় পরীক্ষা এবং প্রথম পরীক্ষা এইভাবে লিখছি। ওকে, তাহলে এইটা কিন্তু আমাদের ডান দিকে লিখে নিতে হবে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে আমাদের কিন্তু 7 নম্বর দাগের যে ছকটা সেটা এবারে আমরা দেখব। দেখো এখানে যে প্রথম পার্সেন্টেজ হচ্ছে 5%, আর আমাদের সর্বোচ্চ পার্সেন্টেজ ছকে দেখো তো সব থেকে বেশি সংখ্যা কত আছে। দেখো এখানে সব থেকে বেশি সংখ্যা হচ্ছে 80 আছে, 80%, তাই না? তাহলে আমরা কি করব বলতো, এই যে স্কেল নেব, স্কেল নিয়ে সমান যাতে হয় সেজন্য কিন্তু দাগগুলো সেইভাবে টানবো, 80 পর্যন্ত টানতে হবে। তা আমরা 90 পর্যন্ত, এখানে 9 দাগ দেখতে পাচ্ছ, 90 পর্যন্ত আমরা ধরবো। ঠিক আছে, সমান করার জন্য আমরা স্কেল ধরছি। 9 পর্যন্ত ধরলাম কেন, কারণ প্রত্যেক সেন্টিমিটারকে আমরা 2 ভাগে ভাগ করছি, মানে হাফ সেন্টিমিটার সমান 1 একক টানছি। বুঝতে পেরেছো? দেখো এখানে 9 আছে, তারপরের হাফ হচ্ছে এই যে, তাহলে এখানে একটা, তারপরে একটা, মানে 1 সেন্টিমিটার সমান 2 একক কিন্তু এখানে কমপ্লিট হচ্ছে। ঠিক আছে, এইভাবে আমি টানছি। আশা করি বুঝতে পারছো কিভাবে দুটো গ্যাপ যাতে সমান হয় সেই জন্যে আমি স্কেল ধরে করছি। এইভাবে করলে কিন্তু গ্যাপগুলো উল্টো পাল্টা হবে না। আশা করি বুঝতে পেরেছো। তো এই যে প্রথম
এটুকু একটু ভালো করে টেনে নিই। ঠিক আছে, দুদিকেই যাতে একটুখানি বোঝা যায় সেইভাবে টেনে নিলাম। তাহলে প্রথমটা কি বলেছি 5%, তাহলে প্রথম আমরা লিখি 5, দ্বিতীয় হচ্ছে কি 10, তারপরে হচ্ছে 15, তারপরে 20, তারপরে হচ্ছে 25, 50, 25, তারপরে হচ্ছে 30, তারপরে 35, 40, 45, 50, তারপরে হচ্ছে 55, তারপরে 60, 65, 70, 75, তারপরে হচ্ছে 80, তারপরে 85, তারপরে 90। 80 পর্যন্ত টানলেই কিন্তু হয়ে যেত, তাও আমি 90 পর্যন্ত টেনে নিলাম। ঠিক আছে, 80 পর্যন্ত টানলেও কোনো অসুবিধা নেই। এবারে আমরা এক একটা ছক দেখব এবং তথ্যগুলো ছকে পুট করব। তো প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষায় সুমিত দেখো প্রথমে করেছে 45, তারপরে করেছে দ্বিতীয়তে 65। তো দেখো আমরা এবারে ছকে দেখব 45, সুমিত এই দেখতে পাচ্ছ সুমিত, তাহলে 45 কই, এই যে 45। আর প্রত্যেকটা জায়গায় আমি 3টে করে পয়েন্ট আগে করে নিই। দেখো 1, 2, 3টে। কেন বলো তো 3টে? কারণ 2টো করে আমাদের এরকম স্তম্ভ উঠবে, সেই জন্য 3টে করে পয়েন্ট করে নিচ্ছি। এখানেও 3টে, প্রত্যেকটা নামের উপরে 3টে করে পয়েন্ট। 3টে পয়েন্ট মানে 2টো আমাদের স্তম্ভ উঠবে। তাহলে প্রথম হচ্ছে 45, তাই না? 45 মানে এই যে, তাহলে এইভাবে ধরবো, ধরে কই সে 45, এই যে, তাহলে এইভাবে টেনে দেব। ঠিক আছে, তাহলে হয়ে গেল 45। তারপরে কি আছে 55। সুমিতি দ্বিতীয় পর্যায়ক্রমিকে 55 মানে এই যে দেখতে পাচ্ছ 55। তাহলে এই যে, তাহলে এইভাবে স্কেল ধরে এই পর্যন্ত টেনে দেব। ঠিক আছে, এটা হচ্ছে 55। তারপরে রুম কি চলে এসো। রুম কি আমরা ছক দেখে নেই বইতে। দেখো রুম কি, প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষায় 60, দ্বিতীয়তে 65। তাহলে 60 প্রথম, পরে হচ্ছে 65। তাহলে রুমকির ক্ষেত্রে প্রথম হচ্ছে 60। দেখো এই যে 60 মানে 60 বরাবর চলে যাও, এই যে। তাহলে এই বরাবর আমরা প্রত্যেকটা পিলার যেন একই রকম দেখতে হয় সেটা অবশ্যই সবসময় খেয়াল রাখবে। তার জন্যই পয়েন্টগুলো কিন্তু এখানে নিচে 3টে করে পয়েন্ট করে নিয়েছি। তাহলে রুমকি প্রথম হলো 60, তারপর হচ্ছে 65 দেখতে পাচ্ছ, তারপরেই আছে এই যে 65। তাহলে এটাকে এইভাবে করে আমরা দ্বিতীয়টা টেনে দেব। এই দ্বিতীয়টা হয়ে গেল। তাহলে রুম কি কমপ্লিট। এবারে কে আছে জাহির। তাহলে জাহিরে চলে এসো, দেখতে পাচ্ছ জাহির প্রথম পর্যায়ক্রমে 55, তারপরে 68। প্রথমে 55, তারপরে 68। তাহলে প্রথমে আমরা টানবো কত বলো, 55। তাহলে 55 কই, দেখো এই যে 55, এই বরাবর চলে যাও, এই যে বরাবর, এই যে। তাহলে আমরা এখান থেকে একটা টেনে দিই। তোমরা অবশ্যই বারবার বলছি পেন্সিলের সাহায্যে করবে। পেন্সিলের সাহায্যে করলে সামান্য ভুল হলে কিন্তু মোছামুছির সুযোগ থাকবে। আমি একটা কারণেই পেন দিয়ে করছি, যাতে এটা ভিডিওতে ভালো দেখা যায়। ঠিক আছে, এটা অনেক বেশি স্পষ্ট, তার জন্য। আচ্ছা, এবারে জাহিরের কি বলেছি, দ্বিতীয় পর্যায়ক্রমিক হচ্ছে 68। দেখো 68 হচ্ছে 65 আর 70-র মাঝ বরাবর একটা জায়গা, তাই না? তাহলে 65 আর 70-র থেকে একটু কম, মানে এই জায়গাটায় 5 ভাগে ভাগ করলে 3 ভাগ পরে 68, এই যে 68 হয়ে যাচ্ছে এই জায়গাটায়। তাহলে এই জায়গাটায় যদি সোজা চলে আসি, তাহলেই কিন্তু এই যে দেখতে পাচ্ছ এই যে 68। তাহলে এই বরাবর আমরা হাত দিয়েও যদি টেনে দিই তাহলে হয়ে যাবে। ছোট ছোট অংশগুলো আমরা হাত দিয়ে একটুখানি হলে হাত দিয়ে টেনে নিতে পারবো, তাতে খুব বেশি মেকে চুরে যায় না। এবার দেখো মেরি। তাহলে মেরিতে চলে এসো, বইতে দেখো প্রথম পর্যায়ক্রমিকে মেরি হচ্ছে 38 আর দ্বিতীয়তে হচ্ছে 60।
তাহলে প্রথমটা আমরা 38, পরেরটা 60 করব। তাহলে 38 প্রথমে দেখো 38 কই যে 30, 35 আর 40। তাহলে 35 আর 40 কে যদি সমান 5 ভাগে ভাগ করি, তাহলে প্রথম 5 ভাগের মধ্যে 3 ভাগে যদি যাই, তাহলে 35, 36, 37, 38, তাহলে 38 এরকম একটা জায়গায় যাবে, তাই না? তো এই বরাবর যদি আমরা স্কেল বসাই, এই নিচের লাইনে সমান্তরাল করে দেখো, তাহলে এই যে মেরির এই পয়েন্টটায় যাব, এখানে পয়েন্ট দিয়ে দিলাম, ঠিক আছে? এইভাবে স্কেল ধরে করা যায়। তাহলে প্রথমটা আমাদের হয়ে গেল 38। মেরি দ্বিতীয়টা কি? দ্বিতীয় হচ্ছে 60, ঠিক আছে? দ্বিতীয়টা 60, তাহলে 60 কই? এই যে 60। তাহলে যখনই দূরে চলে যাচ্ছে 60 বরাবর এইভাবে স্কেল ধরবে, নিচের দাগের সঙ্গে সমান্তরাল করবে স্কেলটা, সমান্তরাল, বুঝতে পেরেছো? এই দেখো সমান্তরাল করেছি। তাহলে এই জায়গাটা বরাবর চলে যাবো, এখানে একটা পয়েন্ট নিয়ে দেখো এইভাবে এইটা এইভাবে জুড়ে দেবো, ঠিক আছে? এবারে হচ্ছে জোসেফ। জোসেফ দেখে নাও, এই দেখো জোসেফ। জোসেফ প্রথম পর্যায়ক্রমিকে 72, দ্বিতীয় হচ্ছে 80। তাহলে প্রথম হচ্ছে 72, পরেরটা 80। তাহলে জোসেফের 72, দেখো এখানে 70 আর এই 75, তাহলে 70 আর 75 কে সমান যদি 5 ভাগে ভাগ করি, তাহলে 70-র পরে 1, 2, 2 নম্বর এখানে। তাহলে এই বরাবর তুমি যদি ধরো, তাহলে এই নিচের সঙ্গে সমান্তরাল করো, তাহলে কি হচ্ছে? এই জায়গাটায় পয়েন্ট নিয়ে নাও, ঠিক আছে? টেনে দাও। এবারে এইভাবে দিয়ে বাকিটা আমরা কমপ্লিট করে দেব, প্রথম স্তম্ভটা। তাহলে এটা হয়ে গেল কত? এটা হয়ে গেল 72। এবারে কত? দ্বিতীয় পর্যায়ক্রমিক, সেটা হচ্ছে 80। তো দেখো এখানে এই যে 80 আছে, তাই না? তো 80 বরাবর, তো এই যে নিচের দাগের সঙ্গে স্কেল আমরা সমান্তরালে ধরবো, দেখতে পাচ্ছ সমান্তরালে 80 বরাবর ধরেছি। এবার এই যে পয়েন্ট বরাবর উঠে এই জায়গাটায় পয়েন্ট নিয়ে নেব, এই বরাবর আমরা এরকম টেনে এটাকে কমপ্লিট করে দেব, ঠিক আছে? এটা হলো 80। এবারে নাজরিন বাকি আছে। নাজরিনটা দেখে নাও ছকে। দেখো প্রথম পরীক্ষাতে 62, পরেরটাতে দ্বিতীয়টাতে হচ্ছে 70। তাহলে 62, 70। প্রথমটা হচ্ছে 62। দেখো 60 আর 65 যে সমান 5 ভাগে ভাগ করলে 60 থেকে 2 নম্বরে হচ্ছে 62। তাহলে এই জায়গাটা যদি আমরা এইভাবে ধরে দেখে নিই, সমান্তরাল করি নিচের দাগের সঙ্গে, তাহলে এই যে পয়েন্ট নিয়ে নিলাম এখানটায়, এই সোজাসুজি আমরা একটা স্তম্ভ তৈরি করে দেব এইভাবে, ঠিক আছে? তাহলে প্রথম স্তম্ভটা হয়ে গেল। এবারে দ্বিতীয় পার্সেন্টেজ হচ্ছে কত? 70%। তাহলে 70% দেখতে পাচ্ছ, এই যে এই বরাবর স্কেল ধরো, 70 বরাবর, 70 বরাবর সমান্তরাল করে স্কেল ধরে আমরা এই পয়েন্ট, এই যে নিচের পয়েন্ট সোজাসুজি এই জায়গাটা একটা পয়েন্ট নিলাম। এবার আমরা এটা যুক্ত করে দেব, ঠিক আছে? এটা আমরা হাত দিয়েও টেনে দিতে পারি। কমপ্লিট হয়ে গেল। তাহলে দ্বিস্তম্ভ লেখ কমপ্লিট। এবারে আমাদের বাকি আছে কি? এই যে চিহ্নিত করা। তাহলে প্রথমটা দেখতে পাচ্ছ, প্রথমটা এইভাবে, প্রথমগুলো সব এইভাবে চিহ্নিত করে দেব, ঠিক আছে? চিহ্নিত করার সময় বেশি সময় নেবে না, তাতে কিন্তু পরীক্ষার সময় বেশি সময় চলে যাবে না হলে। আর এমনভাবে চিহ্নিত করতে হবে যেগুলো, আর দেখো দ্বিতীয় পর্যায়ক্রমিক ক্ষেত্রে কি আছে, এরকম পয়েন্ট পয়েন্ট দিয়েছিলাম, এমনভাবে নিতে হবে যেগুলো যেন বেশি সময় না লাগে, সেরকম কিন্তু চিহ্নিত করতে হবে। বেশি ডিজাইন করার কোনো প্রয়োজন নেই। এভাবে আমরা ডট ডট দিয়ে পিলারগুলোকে পূরণ করে দেব, ঠিক আছে? বুঝতে পারছো?
তো হয়ে গেল দ্বিস্তম্ভ লেখো। এইবারে আমাদের দ্বিতীয় যে প্রশ্নগুলো আছে সেগুলো ফিল আপ করবো। দেখো, দ্বিস্তম্ভ লেখচিত্র তৈরি করে নিজে নতুন পদ্ধতি কতটুকু উপকারী ও কার বেশি উন্নতিতে সাহায্য করেছে তার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করি। তো দেখো, আমরা যদি এই চিত্রটা খেয়াল করি তাহলে প্রথম পর্যায়ক্রমিক হচ্ছে প্রথম পিলারটা, আর দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষা হচ্ছে দ্বিতীয় পিলারটা। প্রত্যেক ক্ষেত্রেই দেখছি যে প্রত্যেক বন্ধুর ক্ষেত্রেই যে প্রথমের থেকে দ্বিতীয়টা দেখো বেশি উঁচু, তাই না? এই দেখো, এটা দ্বিতীয়টা বেশি উঁচু, এক্ষেত্রে দ্বিতীয়টা বেশি, এখানে দ্বিতীয় 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 দ্বিতীয়, সব ক্ষেত্রে দ্বিতীয় পিলারটা বেশি উঁচু। মানে হচ্ছে যে প্রথম পরীক্ষা থেকে দ্বিতীয় পরীক্ষাটা প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু ভালো হয়েছে। তার মানে এখানে জানতে চেয়েছে যে নিজে নতুন পদ্ধতি কতটা উপকারী। তাহলে নতুন পদ্ধতি কিন্তু প্রয়োগ করে প্রত্যেকেরই উপকার হয়েছে, নিজেরও উপকার হয়েছে, বন্ধুদেরও কিন্তু উপকার হয়েছে। এটা আমাদের এই চিত্রের মাধ্যমে প্রকাশিত হচ্ছে, তাই না? তাহলে আমরা এইভাবে উত্তরটা লিখতে পারি যে আমি এবং আমার বন্ধুরা সকলেই নতুন পদ্ধতিতে উপকৃত বা নতুন পদ্ধতিতে উপকার। আচ্ছা, এইভাবে না লিখে নতুন পদ্ধতি সকলের ক্ষেত্রে, এটা সকলেই না লিখে সকলের ক্ষেত্রেই, দেখো কি লিখলাম, আমি এবং আমার বন্ধুরা সকলের ক্ষেত্রেই নতুন পদ্ধতি উপকারী। ঠিক আছে, এভাবে একটা উত্তর আমরা কমপ্লিট করলাম। এবারে দেখো কি বলছে, এবারে বলছে তাহলে এটা হচ্ছে 2 নম্বর প্রশ্ন, দ্বিস্তম্ভ লেখো, এটা 1 নম্বর প্রশ্ন। তারপরে নিজে কোন পদ্ধতিতে বেশি উপকার পেয়েছি সেটা হচ্ছে 2 নম্বর প্রশ্ন। আর 3 নম্বর একটা প্রশ্ন আছে, কার বেশি উন্নতিতে সাহায্য করেছে তার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করি। এটা হচ্ছে 3 নম্বর। মানে এই যে পদ্ধতি, এখানে কার বেশি উন্নতি হয়েছে সেটা কিন্তু আমাদের বলতে হবে। তো এখানে আমরা কিভাবে বলবো, দেখো, দ্বিতীয় থেকে প্রথমটা এই যে পার্সেন্টেজ দেওয়া রয়েছে প্রত্যেক ক্ষেত্রে, দ্বিতীয় থেকে প্রথমটা বাদ দেব, বাদ দিলেই কিন্তু আমরা বুঝতে পারবো কার বেশি উন্নতি হয়েছে। তাহলে এইভাবে যদি আমরা বিষয়টাকে লিখি, দেখো তো বুঝতে পারছো কিনা, যে নতুন পদ্ধতিতে সুমিত, প্রথম বন্ধুটা হচ্ছে সুমিত উপকার পেয়েছে। নতুন পদ্ধতিতে সুমিত উপকার পেয়েছে। তারপরে পরপর আমরা বন্ধুগুলো লিখবো। সুমিত উপকার পেয়েছে, দেখো এখানে ছক দেখলেই বুঝতে পারবে তোমরা। সুমিতের দ্বিতীয়টা ছিল 65, প্রথম ছিল 45, তাহলে বাদ দিয়ে দেব। দেখো 65 বিয়োগ 45, ব্র্যাকেটের বাইরে পার্সেন্টেজ চিহ্ন দিলাম, তাহলে দেখো 20% বা 20% হলো। ঠিক আছে, ঠিক একই রকম ভাবে আমরা ডট ডট দিয়ে যাব। নতুন পদ্ধতিতে সুমিতের পরে রুমকি উপকার পেয়েছে কত, দেখো রুমকির দ্বিতীয়টা হচ্ছে 65, প্রথম ছিল 60, তাহলে 65 থেকে 60 বিয়োগ করব, বাইরে পার্সেন্টেজ চিহ্ন দেব, তাহলে দেখো 65 থেকে 60 বিয়োগ করলে 5%। তারপরে দেখো নতুন পদ্ধতিতে রুমকির পরে জাহির উপকার পেয়েছে কত, দেখো ছকে, জাহিরের প্রথম ছিল দ্বিতীয় ছিল 68, আগে ছিল 55, তাহলে 68 থেকে আমরা 55কে বিয়োগ করব, বাইরে পার্সেন্টেজ চিহ্ন দেব, কত হচ্ছে দেখো তো, এদিকে থাকছে 5 আর 8, 8 আর 5 হচ্ছে 13, তাহলে 13%। তারপরে দেখো নতুন পদ্ধতিতে জাহিরের পরে মেরি, তাই তো, তাহলে মেরি উপকার পেয়েছে কত, দেখো তো, দেখো এখানে ছকটা, মেরি আগে প্রথম ছিল 38, তারপরে হচ্ছে 60, তাহলে 60 থেকে 38 বিয়োগ করব, তাহলে লিখবো 60 মাইনাস 38%, ব্র্যাকেটের বাইরে পার্সেন্টেজ চিহ্ন দেব, কত যে দেখো 8 এর কয় দাও 10, 8 এর কয় দাও 10 হচ্ছে 2 দাও 10, হাতে থাকে 1,
3 আর 1 4, 4 কয় দাও 6, এটা হচ্ছে 6, তাহলে 2। তাহলে দেখো 22%, 22%-এ ভালো রেজাল্ট করেছে প্রথম থেকে দ্বিতীয়টা, দেখতে পাচ্ছ। তারপরে মেরির পরে কি আছে? জোসেফ। তাহলে আমরা এখানে লিখবো নতুন পদ্ধতিতে জোসেফ। জোসেফ উপকার পেয়েছে। কত উপকার পেয়েছে দেখো ছকটা, জোসেফ দেখতে পাচ্ছ, পরেরটা হচ্ছে 80, আগেরটা ছিল 72। তাহলে 80 থেকে বিয়োগ করব 72, বাইরে পার্সেন্টেজ চিহ্নটা দিয়ে দিলাম, তাহলে কত? 8%, তাই না? 8%। আর একজন বাকি আছে নাজরিন, তাহলে এইভাবে লিখবো নতুন পদ্ধতিতে নাজরিন। নাজরিন উপকার পেয়েছে কত বলো তো? দেখো এখানে ছকটা, নাজরিন শেষেরটাই হয়েছে 70, আগে ছিল 62। তাহলে 70 থেকে আমাদের 62 বিয়োগ করব, পার্সেন্টেজ চিহ্ন বাইরে দেব, কত হচ্ছে বলো তো? এটাও কিন্তু 8%। ঠিক আছে, তাহলে দেখতে পাচ্ছি যে এই প্রত্যেকের ক্ষেত্রে এই দেখো 22টা কিন্তু সব থেকে বেশি, তাই না? সব থেকে উপকার পেয়েছে কে? এই একটা সুমিত কিন্তু 20 আছে, কিন্তু সব থেকে দেখতে পাচ্ছি 22 মেরি বেশি আছে। তার মানে নতুন পদ্ধতিতে সবচেয়ে বেশি উপকারী কে পেয়েছে? উপকার পেয়েছে মেরি। সেটাই জানতে চেয়েছিল, কার বেশি উন্নতিতে সাহায্য করেছে তার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করি। কি সাহায্য করেছে? এই যে নতুন পদ্ধতি কার বেশি উন্নতিতে সাহায্য করেছে, বুঝতে পেরেছো? তো দেখো আমরা এখানে লিখব অতএব নতুন পদ্ধতি মেরির, নতুন পদ্ধতিতে মেরি সবচেয়ে বেশি উপকার, সবচেয়ে বেশি উপকার পেয়েছে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এই যে আমরা দ্বিতীয়টা থেকে প্রথমটা বিয়োগ করলেই কিন্তু আমরা সব থেকে বেশি কে উপকার পেয়েছে সেটা আমরা পেয়ে যাচ্ছি, তাই না? তাহলে এখানে দেখতে পাচ্ছি 22 সব থেকে বেশি, তাহলে নতুন পদ্ধতিতে মেরি সবচেয়ে বেশি উপকার পেয়েছে, এটা হয়ে গেল আমাদের কমপ্লিট উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইবারে কিন্তু আমরা 8 নম্বর দাগের অঙ্কটাতে চলে যাব। দেখতে পাচ্ছ 8 নম্বর দাগের অঙ্কটা, এখানে কি বলছে? ফুলিয়ার, উৎপল ও আমিনা বিবির বছরে তাঁতের শাড়ির তৈরির পরিমাণ দ্বিস্তম্ভ লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করেছি। মানে এখানে দেখতে পাচ্ছ একটা দ্বিস্তম্ভ লেখ অলরেডি তৈরি করা আছে, তাই না? তো দেখো দ্বিস্তম্ভ লেখচিত্র দেখি ও নিচের প্রশ্নের উত্তর লেখার চেষ্টা করি। এখানে অনেকগুলো প্রশ্ন দেয়া রয়েছে, দ্বিস্তম্ভ লেখ থেকে যেগুলো রিফ্লেক্ট করছে, মানে যেগুলো বুঝতে পারছি সেই অনুযায়ী কিন্তু আমাদের এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। এখানে দেখো কি আছে, দুটো বিষয়ে, একটা হচ্ছে উৎপলের বোনা তাঁতের শাড়ির সংখ্যা, সেটা নীল দিয়ে এখানে চিহ্নিত করা আছে। আর কি লাল দিয়ে, বা এখানে পিঙ্ক কালার বা লাল যাই বলো, আমিনা বিবির বোনা তাঁতের শাড়ির সংখ্যা, এবং স্কেল বলছে 1 একক সমান 2টি তাঁতের শাড়ি। ঠিক আছে, এটা হচ্ছে স্কেল। এবারে এক একটা করে প্রশ্ন পড়ব এবং ছবি দেখব, সেই অনুযায়ী আমরা উত্তর লেখার চেষ্টা করব। তো দেখো প্রথমেই যে প্রশ্নটা আছে সেটা আমরা দেখি। সেখানে বলছে দেখো, কোন বছরে উৎপল সবচেয়ে বেশি তাঁতের শাড়ি বুনেছে ও কতগুলি শাড়ি বুনেছে। ঠিক আছে, তো দেখো একটু চিত্রটা, কোন সময় উৎপল হচ্ছে দেখো নীল, ওখানে দেখতে পাচ্ছ উৎপলের শাড়ি, তাঁতের শাড়ি বোনাটা হচ্ছে নীল, আর লাল যেটা সেটা হচ্ছে আমিনা বিবি, এটা সবসময় মাথায় রাখবে। তাহলে কি বলছে, কোন বছরে উৎপল সবচেয়ে বেশি তাঁতের শাড়ি বুনেছে। দেখো এখানে সবচেয়ে বড় পিলার, নীল পিলার, সবচেয়ে বড় নীল পিলার কোনটা? এটা না, 2008 সাল, দেখতে পাচ্ছ 2008 সাল। তাহলে 2008 সালে সবচেয়ে বেশি নীল শাড়ি বুনেছে কে? এই নীল শাড়ি বলছি, সবচেয়ে বেশি শাড়ি বুনেছে কে? উৎপল, কারণ নীলটা হচ্ছে উৎপলের শাড়ি, তাই না? তাহলে 2008 সালে প্রথম উত্তর হচ্ছে 2008 সাল। এবং বলছে কতগুলি শাড়ি বুনেছে, কতগুলি শাড়ি দেখো তো, এই যে নীল পিলারটা কোন পর্যন্ত গেছে, দেখতে পাচ্ছ 28 পর্যন্ত গেছে। তাহলে এই দিকে দেখো তাঁতের শাড়ির সংখ্যা, এই উলম্ব দিকে, এই দিকে হচ্ছে শাল, আর এই দিকে হচ্ছে তাঁতের শাড়ির সংখ্যা, বুঝতে পেরেছো? তাহলে শাড়ির সংখ্যা হচ্ছে 28টি, এবং কোন সালে সবচেয়ে বেশি, সেটা হচ্ছে 2008 সাল। তো দেখো আমি এখানে প্রশ্নের ফরম্যাটটা লিখে রেখেছি, যাতে তোমাদের সহজেই ভিডিওটা খুব সংক্ষেপে করতে পারি। তো দেখো 8-এর 1 নম্বর দাগ, আমি উত্তরগুলো কিন্তু লাল পেন দিয়ে লিখছি, যাতে করে উত্তরগুলো তোমরা স্পেসিফিক্যালি ভালো করে দেখতে পাও। তাহলে আমরা এখানটায় প্রথমটা লিখবো, উত্তরটা 2008 সালে
উৎপল সবচেয়ে বেশি তাঁতের শাড়ি বুনেছে। ঠিক আছে, এবং কতটা সেটা আমরা দেখলাম 28টি। আমরা দেখতে পাচ্ছি যে 28টি শাড়ি বুনেছে। উত্তরগুলো আমি লাল পেন দিয়ে লিখছি। ওকে, এবারে দেখো এই যে 1 নম্বর দাগের আর একটা পার্ট আছে, যে কতগুলি শাড়ি বুনেছে এই পর্যন্ত তো হয়ে গেল। এবারে কি বলছে, আবার কোন বছরে উৎপল সবচেয়ে কম তাঁতের শাড়ি বুনেছে এবং কতগুলি শাড়ি বুনেছে। দেখো নীল পিলার, উৎপল মানে কি, উৎপল হচ্ছে নীল, নীল কালারের। তাহলে সব থেকে নীল কালারের ছোট পিলার কোনটা দেখো তো, এটা হচ্ছে সবচেয়ে বড়, এটা না এটা, দেখো এইটা হচ্ছে সব থেকে ছোট, তাই না? এটা কোন সালে, 2010 সালে। 2010 সালে সব থেকে উৎপল কম শাড়ি বুনেছে, এবং বলছে কম তাঁতের শাড়ি বুনেছে কত সালে এবং কতগুলি শাড়ি বুনেছে। দেখো এই যে নীল পিলার, ছোট নীল পিলারটা, আমরা যদি সোজা চলে আসি বাঁদিকে, কতটা হয় দেখতে পাচ্ছ? দেখো এখানে বিষয়গুলো, এখানে শূন্য তো, এই দেখো 4, তাহলে 1 একক, এখানে দেখো ছবিটা একটু নামাই, 1 একক সমান 2টি তাঁতের শাড়ি, তাই না? তাহলে এই যে 0 আর 4-এর মাঝখানে কিন্তু একটা একক হচ্ছে, তাহলে এটা হচ্ছে 2টি, তারপরে 4টি, এটা হচ্ছে 6টি, তারপরে 8টি, এটা হচ্ছে 10, তারপরে 12, মানে প্রত্যেক একক মানে 2 করে কিন্তু। তার মানে এটা হচ্ছে 2, এই 4, এই 6, এই 8, তারপরে হচ্ছে 10, 12, এই দেখো এই মাঝখানে হচ্ছে 14, তারপরে 16, তারপরে হচ্ছে 18, তারপরে 20, তার মাঝখানে হচ্ছে 2 একক করে, তাহলে 20, তারপরে হচ্ছে 22, তারপরে 24, এইভাবে। তারপরে এখানে 24 আর 28-এর মাঝখানে হচ্ছে 26। বুঝতে পেরেছো? দেখো মাঝখানে এগুলো আমি করে দিলাম, মানে প্রত্যেকটা একক মানে এই যে 4, 8, 12, 16 মানে টানা আছে, মানে কিন্তু এটা একক নয়, এক একটা একক সমান 2টি শাড়ি। এই 0 আর 4-এর মাঝখানে হচ্ছে এক একটা একক। বুঝতে পেরেছো? 4 আর 8-এর মাঝখানেও কিন্তু একক আছে। বুঝতে পেরেছো? এবারে দেখো এই যে ছোট, যে সব থেকে ছোট যে নীল পিলার, সেটা কোন সমান হচ্ছে। আমি যদি স্কেল ধরি, দেখো তো এই যে 16-র সমানও নেই, আবার 10-এর সমানও নেই, এই 12-র সমানও নেই, তাহলে এটা হচ্ছে দেখো এই যে 14-র সমান হচ্ছে, 16 এবং 12-র মাঝ বরাবর। দেখো আমি 14 টেনেছি না, অর্থাৎ 14টি শাড়ি বুনেছে কিন্তু। তাহলে সব থেকে কম শাড়ি বুনেছে 2010 সালে, এবং কতটি শাড়ি, 14টি। তাহলে আবার 2010 সালে উৎপল সবচেয়ে কম তাঁতের শাড়ি বুনেছে। ওকে, এবং কতটি শাড়ি দেখতে পাচ্ছি, 14টি, 14টি শাড়ি বুনেছে। এবারে কিন্তু আমরা 2 নম্বর দাগের প্রশ্নগুলোতে চলে যাব। দেখো 2 নম্বর দাগের প্রশ্নে কি বলছে, বলছে কোন বছরে আমিনা বিবি সবচেয়ে বেশি তাঁতের শাড়ি বুনেছে এবং কতগুলি বুনেছে। দেখো আমিনা বিবি মানে হচ্ছে লাল পিলার, দেখতে পাচ্ছ আমিনা বিবি লাল পিলার, তাহলে সবচেয়ে বেশি, এই দেখো সব থেকে বেশি, তাহলে লাল পিলার সব থেকে উঁচু পিলার কই, এই যে উঁচু পিলার, এটা কত সাল, 2011 সাল। তাহলে 2011 সালে আমিনা বিবি সবচেয়ে বেশি তাঁতের শাড়ি বুনেছে, এবং সেটা কত, দেখো তো সেটা আমি যদি স্কেল ধরি কোথায় গিয়ে দাঁড়াচ্ছে, দেখো 24 এবং 20-র মাঝ বরাবর, অর্থাৎ 22, তাই না? তাহলে 22টি, তাহলে 2011 এবং 22 হবে উত্তর। তাহলে প্রথমটা হবে 2011 সালে আমিনা বিবি সবচেয়ে বেশি তাঁতের শাড়ি বুনেছে, ও শাড়ির সংখ্যা হলো কত, শাড়ির সংখ্যা আমরা পাচ্ছি হচ্ছে 22, এখানে লিখবো 22টি। এবার দেখো এবারে 2 নম্বরের পরের পার্ট কি বলছে, দেখো এখানে আবার কোন বছরে আমিনা বিবি সবচেয়ে কম তাঁতের শাড়ি বুনেছে ও কতগুলি শাড়ি বুনেছে। দেখো আমিনা বিবি সবচেয়ে কম মানে কি, সবচেয়ে ছোট পিলার লাল, দেখো সবচেয়ে ছোট পিলার লাল হচ্ছে এইটা, এটা কত সাল, 2009 সাল। এবং কতগুলি শাড়ি বুনেছে, দেখো 2000, এটা হচ্ছে 12-র সমান আছে, তাই না, 12 দেখতে পাচ্ছ, তাহলে 12টি শাড়ি বুনেছে। তাহলে 2009 সালে আমিনা বিবি সবচেয়ে কম শাড়ি বুনেছে এবং তার সংখ্যা হচ্ছে 12টি, তাই না? তাহলে আবার 2009 সালে আমিনা বিবি সবচেয়ে কম তাঁতের শাড়ি বুনেছে ও শাড়ির সংখ্যা হচ্ছে 12টি। ঠিক আছে, তাহলে 2 নম্বর দাগের আমাদের কমপ্লিট হলো। এবারে আমরা 3 নম্বর দাগের প্রশ্নটা দেখব। 3 নম্বর দাগের কি বলছে, দেখো কোন কোন বছরে উৎপল আমিনা বিবির থেকে বেশি তাঁতের শাড়ি বুনেছে। দেখো কোন কোন বছরে, তারপরে কি বলছে, উৎপল সবচেয়ে বেশি কোন বছরে আমিনা বিবির থেকে বেশি শাড়ি বুনেছে। তাহলে দুটো করে পার্ট, প্রথম পার্টে কি বলছে, এখান থেকে এই পর্যন্ত বলছে কোন কোন বছরে উৎপল আমিনা বিবির থেকে বেশি শাড়ি বুনেছে। দেখো উৎপলের হচ্ছে নীল আর আমিনা বিবি হচ্ছে লাল, তাই তো?
তাহলে কোন কোন বছরে উৎপল বেশি? দেখো নীল পিলার এইটা বেশি 2008 সাল। আর একটা নীল পিলার দেখো বেশি আছে কোথায়? নীল পিলার বেশি 2009 সাল। তাহলে 8 আর 9-এ নীল পিলার বড় আছে, কিন্তু 10 এবং 11-তে কিন্তু লাল পিলার বড় আছে, তাই না? তাহলে 2 বছর অর্থাৎ 8 এবং 9 সালে কিন্তু উৎপল তাঁতের শাড়ি বেশি বুনেছে। কার থেকে বেশি বুনেছে? আমিনা বিবির থেকে বেশি বুনেছে। তাহলে কোন কোন বছর হবে? 2008 এবং 2009। তাহলে এখানে লিখবো 3 নম্বরে 2008 ও 2009 সালে উৎপল আমিনা বিবির থেকে বেশি তাঁতের শাড়ি বুনেছে। প্রথমটা কমপ্লিট হয়ে গেল। এইবারে পরের পার্ট কি বলছে দেখো, 3 নম্বরের পরের পার্ট, উৎপল সবচেয়ে বেশি কোন বছরে আমিনা বিবির থেকে বেশি শাড়ি বুনেছে? তাহলে এই যে 2 বছর 2008 এবং 9, তার মধ্যে উৎপল সবচেয়ে বেশি কোন বছরে আমিনা বিবির থেকে সব থেকে বেশি শাড়ি বুনেছে সেটা দেখো। সব থেকে বড় পিলার কোনটা? এই যে নীল। কোনটা কোন সালে? এটা 2008 সালে, তাই না? তাহলে এই বছর হবে 2008 সালে কি হয়েছে? সব থেকে বেশি আমিনা বিবির থেকে বেশি শাড়ি বুনেছে। তাহলে এইটা হবে উৎপল সবচেয়ে বেশি কোন বছরে আমিনা বিবির থেকে বেশি শাড়ি বুনেছে, কোন বছরে হবে? আমরা এখানটায় উত্তর লিখব কোন বছরের জায়গাটায়, যে 2008 সালে উৎপল সবচেয়ে বেশি 2008 সালে আমিনা বিবির থেকে বেশি শাড়ি বুনেছে। ঠিক আছে, এটা হয়ে গেল 3 নম্বরের প্রশ্নের উত্তর সবগুলো। এবারে 4 নম্বর দাগের দেখো, 4 নম্বর দাগের কি বলছে? বলছে যে আবার কোন কোন বছরে আমিনা বিবি উৎপলের থেকে বেশি তাঁতের শাড়ি বুনেছে লিখি। দেখো কোন কোন বছরে আমিনা বিবি বেশি শাড়ি বুনেছে উৎপলের থেকে। আমিনা বিবি মানে কি? দেখো আমিনা বিবি মানে হচ্ছে লাল, তাই না? আর উৎপল মানে হচ্ছে নীল। তাহলে লাল পিলার সব থেকে কোন কোন বছরে উঁচু হয়ে আছে দেখো তো। দেখো লাল, এই দেখতে পাচ্ছি 2010 সালে লাল পিলার উঁচু নীলের থেকে, আবার 2011-তে লাল পিলার বেশি নীলের থেকে। তাহলে এই দুটো বছরে আমিনা বিবি বেশি তাদের শাড়ি বুনেছে কার থেকে? উৎপলের থেকে। তাহলে সাল দুটো হবে 2010 এবং 2011, তাই না? দেখো কোন কোন বছরে আমিনা বিবি উৎপলের থেকে বেশি তাঁতের শাড়ি বুনেছে। তাহলে প্রথম হবে 4 নম্বর দাগের 2010 ও 2011। ঠিক আছে, 2010 ও 2011 সালে আমিনা বিবি উৎপলের থেকে বেশি তাঁতের শাড়ি বুনেছে। এটা হচ্ছে প্রথম উত্তর। তারপরে পরের পাটে কি বলছে? পরের পাটে বলছে দেখো 4 নম্বর দাগেরটায়, আমিনা বিবি সবচেয়ে বেশি কোন বছরে উৎপলের থেকে বেশি শাড়ি বুনেছে। বুঝতে পেরেছো? তো আমিনা বিবি 2010 এবং 2011-তে দেখো নীলের থেকে লাল বেশি, অর্থাৎ আমিনা বিবি বেশি শাড়ি বুনেছে এই দুটো বছরে। কিন্তু বলছে সব থেকে বেশি কোনটাতে? সব থেকে বেশি উৎপলের থেকে বেশি বুনেছে দেখো সব থেকে বেশি 11 সালে। দেখতে পাচ্ছ সব থেকে লাল পিলারটাও বেশি উঁচু হয়ে আছে, তাই না? তাহলে 2011 সালে হবে পরের উত্তরটা, অর্থাৎ 2011 সালে আমিনা বিবি উৎপলের থেকে বেশি শাড়ি বুনেছে, সব থেকে বেশি। তাহলে লিখবো 4 নম্বরের পরের পাটে, আমিনা বিবি সবচেয়ে বেশি 2011 সালে উৎপলের থেকে বেশি শাড়ি বুনেছে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তাহলে আজকে কিন্তু এই পর্যন্ত 8 নম্বর দাগের পর্যন্ত যতগুলি প্রশ্ন ছিল প্রত্যেকটা ছোট ছোট করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। তোমরা বুঝতে পেরেছো আশা করি। তো এর পরবর্তী ক্ষেত্রে অন্যান্য ভিডিও যদি তোমরা পেতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থেকো। আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর শেষ পর্যন্ত ভিডিওতে সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।